भारत माता की, भारत माता की, भारत माता की। अटल बिहारी वाजपेयी अमर रहे। अटल जी तुम्हारे আমরা ভুলছি না, ভুলবো না। बीजेपी 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 जिंदाबाद। बीजेपी बीजेपी जीवतम। अटल जी जीवतम। नमस्कार। आज के শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে আজকে আমাদের পুরনো কার্যকর্তা বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সাংসদও বটে, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির, যিনি বহু রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ধরনের একজন সাংগঠনিকভাবে অত্যন্ত উঁচু মাপের কার্যকর্তা মাননীয় শ্রী সুনীলজি বনসাল, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের রাহুল দা, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং রাষ্ট্রীয় প্রাক্তন সম্পাদক, তার দায়িত্ব সামলেছেন। উপস্থিত সংগঠন মন্ত্রী মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী, মাননীয় প্রতাপ দা, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়াও পার্টির বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন কার্যকর্তাবৃন্দ, এছাড়াও সাংসদ, প্রাক্তন সাংসদ এবং অন্যান্যরা যারা এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আজকের দিনের অর্থাৎ অটল জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানাই। আজকে অটলজির 100 বছর পূর্ণ করে 101তম বছরে ওনার পদার্পণ হয়েছে। ভারতীয় জনতা পার্টি শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, সময়ে সময়ে এসেছেন, যারা এক একটি যুগে রাজনীতির দিশা পরিবর্তন করতে পেরেছেন। মাননীয় অটলজি এমন একজন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় জনতা পার্টি যখন 1980 সালে প্রথম মুম্বাইয়ের সেই সভা থেকে প্রথম গঠিত হলো, সেই সময় যিনি সভাপতির দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি প্রধানমন্ত্রীর মতো পদ সামলেছেন। তারপরেও সমস্ত রাজনৈতিক দলে এইভাবে গ্রহণযোগ্যতা, যে একটি শব্দ দিয়ে অটলজিকে বিশ্লেষণ করা যায় বা বলা যায়, তার গুণগান করা যায়, তা হচ্ছে এই ধরনের অজাত শত্রু মানুষ। বিভিন্ন রাজনৈতিক আঙ্গিনায় এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে খুব কম জন্মেছেন বলে আমি মনে করি। তার মতো ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব অজাত শত্রু, প্রত্যেকটি রাজনৈতিক দল, মতের, পন্থের, সমস্ত কিছু দিক থেকে তারা পরস্পরের বিরোধিতা, আমাদের বিরোধিতা ছিল, কিন্তু তারা পর্যন্ত অটলজির সেই অসামান্য চিন্তাধারা, অসামান্য বাগ্মিতা তাদের সকলকে প্রভাবিত করেছেন এমনভাবে যে ইররেসপেক্টিভ অফ পার্টি লাইন সবাই অটলজিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেন। অটল বিহারী বাজপেয়ী বহু মানুষের জীবনে রাজনৈতিক পরিবর্তন এনেছেন। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসাবে যখন জীবন শুরু করেছিলেন, তাকে রাজনৈতিক কাজের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে দেয়া হয়েছিল। শ্যামাপ্রসাদজির আত্মসহায়ক হিসেবে তিনি বহুদিন কাজ করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মাননীয় বিরোধী দলনেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানাবেন। মাননীয় শুভেন্দু দাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। অটলজির জীবনে এই যে পরিবর্তন, সেরকম রাজনৈতিক জীবনে বহু মানুষের যে পরিবর্তন এসেছে। আধুনিক যুগে যারা আমরা রাজনীতি করছি, এখন বর্তমানে রাজনীতি করছি, আমি অন্ততপক্ষে আমার বিষয়টি হলফ করে বলতে পারি যে আমি রাজনীতিতে হয়তো আসতাম না যদি না অটল বিহারী বাজপেয়ী থাকতেন। 1998 সালে অটলজির সরকার তৈরি হয়েছে, আমিও তখন ক্লাস 12 পাস করে কলেজের আঙিনায় পা দিয়েছি। সেই সময় অটলজির সেই বাগ্মিতা, যে বাগ্মিতা সবাইকে মুগ্ধ করত বারবার, সেই বাগ্মিতা আমাকেও মুগ্ধ করেছে। প্রতিদিন দুপুরবেলা এসে যখন লোকসভা চলতো, তখন লোকসভা টিভি বা দূরদর্শন টিভি চালিয়ে অটলজির ভাষণ শোনা এবং সেই ভাষণগুলোকে বারবার মনে রাখা। ভারত কোই জমিন কা টুকরা নেই, তার ভাষণের যে অঙ্গ,
এবং অটলজি এইভাবে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছে। আমাকে একজন একটি গল্প করেছিলেন, আজকে সকালবেলা আমি সল্টলেক পার্টি অফিসেও বলেছি। তিনি আমাকে বলেছেন যে অটলজি তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, উনি মালদাতে এসেছেন, মালদাতে ভাষণ দিচ্ছেন। তখন কি পরিস্থিতি ছিল যে কংগ্রেস ছাড়া অন্য কেউ যে কেন্দ্রের সরকার তৈরি করতে পারে এ বিশ্বাস কারো ছিল না। মানুষকে ভারতীয় জনতা পার্টি আলাদা জনতা দলের থেকে, এটা বোঝাতেই মানুষকে অনেকটা দিন চলে যেত। মালদায় ভাষণ দিচ্ছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। অটলজি ভাষণ দিচ্ছিলেন, যে মানুষকে বোঝাচ্ছিলেন মালদায় যে কংগ্রেস শুধু নয়, আমরাও সরকার গঠন করতে পারি, আমরা সরকার চালাতে পারি। হঠাৎ ভাষণ দিতে দিতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে অটলজি এসে মালদার কার্যকর্তারা সে সময় জেনারেটর ভাড়া করেছে, জেনারেটর ছিল, জেনারেটর চালিয়েছে, মাইকে কারেন্ট এসছে। অটলজি আবার বলতে শুরু করলেন। কি করলেন? হিন্দিতে বলছেন যে আমি বলেছিলাম না আমাদের কাছে বিকল্প আছে, এটাই হচ্ছে দেখুন আমাদের কাছে বিকল্প আছে এবং আমরাই বিকল্প, ভারতীয় জনতা পার্টি বিকল্প। খুব সাধারণ একটা জিনিস, তাকে কিভাবে মোল্ড করতে হয় ভাষণের মধ্যে, এটা অটল বিহারী বাজপেয়ী জানতেন। তিনি জাদুকর, ভাষণের জাদুকর। এবং তারপরেও শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো অটলজিকে সামনে থেকে শোনার কোনো সৌভাগ্য হয়নি আমার জীবনের। যদি কেউ জিজ্ঞেস করে যে সব থেকে বড় আফসোস কি, তাহলে অটলজিকে সামনে থেকে না শোনা, এটা হচ্ছে আমার জীবনের এখনো পর্যন্ত জীবনের সব থেকে বড় আফসোস। এবার তাহলে এই গল্পটা আমাকে শোনালেন কে? মালদার একজন অতি বামপন্থী লোক, যিনি আত্মীয়তার সূত্রে আমার সাথে আবদ্ধ। অতি বামপন্থী বলতে একদম ঈশ্বরেই বিশ্বাস করেন এই ধরনের একজন ব্যক্তিত্ব। তিনি জানলেন কি করে? তিনি অটলজি মালদায় এসেছেন, অতি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, তখনও করতেন, এখনো করেন, কিন্তু অটলজির ভাষণ শুনতে গেছিলেন। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অতি বামকেও টানতে পারেন নিজের ভাষণ দিয়ে। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ইউনিকনেস। অটল বিহারী বাজপেয়ী যেভাবে বলে গেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক পথ কি হওয়া উচিত। অটলজি সেই বিখ্যাত ব্যক্তি, লোকসভায় দাঁড়িয়ে अटल जी अच्छे हैं लेकिन पार्टी अच्छा नहीं है। तो अटल जी তখন বলছেন এই अच्छे अटल को लेके आपका इरादा क्या है। গোটা লোকসভায় হেসেছে, গোটা লোকসভায় হেসেছে। এইভাবে একজন মানুষ তার বাগ্মিতা দিয়ে যে সমস্ত অপোজিশনের মতকে পরিবর্তন করে দিতে পারে। আর তার সেই বিখ্যাত যেদিন তিনি রেজিগনেশন দিচ্ছেন ভোটে জিততে পারবেন না বলে, যে উনি বলছেন যে আমার সত্তার নাকি লোভ হয়ে গেছে, আমি নাকি পয়সা দিয়ে এমএলএ এমপি কিনে আমি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছি। সেই সময় উনি কি বলছেন যে আমাদের যদি পয়সা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়, এই ধরনের রাজত্বকে, এই ধরনের সত্তাকে হাত তো দূরের কথা, আমি চিমটে দিয়েও ধরার মতো অপরাধের কাজ করব না। দিস ইজ ভারতীয় জনতা পার্টি। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ। আমাদের পূর্বপুরুষ অটল বিহারী বাজপেয়ী সহ তার পুরো টিমকে যখন এই অপশন দেওয়া হয়েছিল জনতা দলের তরফ থেকে, তোমাদেরকে হয় আরএসএস এর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে অথবা সরকারের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, অর্থাৎ আমরা যাদের উত্তরসূরি অটলজি সহ অন্যান্যরা, তারা কিন্তু বলেছিলেন যে সত্তা অর্থাৎ ক্ষমতা আমরা ত্যাগ করতে পারি, কিন্তু আমরা কিন্তু আদর্শের সাথে কোনো বেইমানি করব না, আদর্শের সাথে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। এটাই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এটাই চিন্তাধারা। ভারতীয় জনতা পার্টি এই চিন্তাধারাতেই বিশ্বাস করে যে আমরা আদর্শবোধের উপর উদ্বুদ্ধ একটি দল, যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রায় নম ইদং ন মম, আমার জন্য নয় রাষ্ট্রের জন্য সমস্ত কিছু, রাষ্ট্র সর্বোপরি, দেশ প্রথম, তারপরে পার্টি, যদি জায়গা থাকে সেলফ লাস্ট। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে। আমাদের এই নীতি থেকে পথভ্রষ্ট হলে চলবে না, আমাদের এই নীতি নিয়ে চলতে হবে। এবং অটলজি সে পথ দেখিয়ে গেছেন। এবং অটলজির যে চিন্তা ভাবনা, আমার মনে আছে তখন অটলজির যখন মৃত্যু সংবাদ এলো টিভিতে দেখাচ্ছে, আমার সাথে তার কোনো আত্মিক সম্পর্ক নেই হয়তো, কিন্তু সেদিন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আর মৃত্যুকে কোনো কবি, বাঙালিরা এমনিতে আমরা অনেক কবিতা পড়ি, আমাদের এখানে অনেক বিশিষ্ট কবি হয়েছেন, কিন্তু মৃত্যুকে এইভাবে দেখা, मैं जी भर जिया मैं मन से मरूं, এই লাইন একমাত্র অটল বিহারী বাজপেয়ী লিখতে পারেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন মরণ হে তুব মম শ্যাম হে, মরণকে শ্যামের সাথে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
আমার জানা নেই, আমি কবি নই, কবিতা খুব বেশি পড়াও নেই আমার, কিন্তু এই যে দুটো লাইন, मैं जी भर जिया मैं मन से मरूं, এই ধরনের লাইন লেখার মতো ক্ষমতা ভারতবর্ষের খুব দুর্লভ কবি আছে যারা এই দুটো লাইন লেখার মতো ক্ষমতা দেখিয়েছেন। সেটা অটল বিহারী বাজপেয়ী করেছেন। কারণ আমরা সেই শাশ্বত চিন্তাধারায় বিশ্বাস করি, যে শাশ্বত চিন্তাধারা ভারতবর্ষকে হাজার হাজার বছর ধরে পথ দেখিয়েছেন, যার উপর ভিত্তি করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানব দর্শন লিখেছেন। সেই একাত্ম মানব দর্শনের যখনই সুযোগ এসেছে ভারতীয় জনতা পার্টির সরকারের সামনে, অটলজির হাত দিয়ে অন্তর্দয় যোজনা সেখানে লাগু হয়েছে। সেই অন্তর্দয়কে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকের ঘরে শৌচালয়, প্রত্যেকের আবাসন, 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া 2029 সাল পর্যন্ত, সেই অন্তর্দয়ের চিন্তা ভাবনা। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমাদের আর্থিক নীতি এমন হওয়া উচিত যে আর্থিক নীতি, আর্থিক যে লাইন বা ফিনান্সিয়াল যে কিউ, সেই কিউয়ের শেষ প্রান্তে অবস্থিত গরিবের রান্নাঘর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পৌঁছে যায়। তার রান্নাঘর চালানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকার নিতে চায়। নরেন্দ্র মোদী সেটাই করে দেখিয়েছে। আর সেই জন্য নরেন্দ্র মোদী এই মুহূর্তে অটলজির সার্থক উত্তরসূরি এবং বিশ্ব বরেণ্য নেতা, তার মতো নেতা ভারতবর্ষে আর পাবে কিনা আমাদের সন্দেহ মনে হয়। আজকে সেই অটলজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। অটলজি অতি সিম্পল মনের একজন মানুষ ছিলেন, সাধারণ মনের একজন মানুষ ছিলেন। সে অটলজি বিশ্বাস করেছিলেন পশ্চিমবঙ্গের একজন নেত্রীকে, তার বাড়িতে গেছিলেন, তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। তখন অটলজি হয়তো বুঝতে পারেননি যে যার মায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি, সেই মহিলা একদিন আমার পার্টির 200 জন কার্যকর্তার জীবন নিয়ে নেবে। আর অটলজির সেই সম্মানকে যারা সম্মান প্রদর্শন করেনি, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভারত মাতা কি জয় বলার জন্য, জয় শ্রীরাম বলার জন্য যারা জীবন নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার প্রতিকার করছি, ততক্ষণ পর্যন্ত অটলজির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সম্পন্ন হবে না। এবং আমি বারবার বলি, আজও বলছি, অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হতো না, তার অস্তিত্ব থাকতো না। আর অটলজি যেটা তৈরি করে গেছেন, ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি করে গেছে, তাকে যদি খতম করার ক্ষমতা যদি কারো থাকে, ভারতীয় জনতা পার্টির আছে। আমরাই শেষ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি সর্বশক্তিমান নন। আমরা সেটা করব। সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার, গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো। আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন। আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই। আমরা কেন ক্ষমতায় আনতে চাই? কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না। ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে, আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না, খুব বেশি নেই, আছে কিন্তু খুব বেশি নেই। কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন, তৈরি করে গেছেন, সেই পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য আমরা সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই, যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাশ করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল, সেরকম কলেজ ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেকার যুবকরা যেন এসএসসিতে বসার সুযোগ পায় প্রতি বছর, তাদের বাড়িতে যেন চাকরি হয় সেই জন্য। আর তখন যদি কোনো বিজেপি নেতা যদি ভাবে যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মতো কাজ করব, আমি যদি বিজেপি সৈনিক হিসেবে থাকতে পারি, আমার এইটুকু মনে হয় প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, যে তার বিরুদ্ধেও আমাদের পুলিশ এমন ব্যবস্থা নেবে যে গোটা দেশ তাকিয়ে দেখবে যে বিজেপিতে এসব চলে না, বিজেপিতে এসব ধান্দাবাজির কাজ চলে না। সেজন্য আমরা বলি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে। আমরা প্রতি বছর এসএসসির মতো ব্যবস্থা করতে চাই। আমরা চাই যে যখন এই পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি আসতে চাইছেন না, টাটা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, ইনফোসিস আসে না, রিলায়েন্স আসে না, প্রতি বছর বিজিবিএস হয়, আর সেখানে মুখ্যমন্ত্রী বলেন আমি সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা 1200 টাকা দিচ্ছি, আর তা দিয়ে ঘুগনি বানাও, তোমার বউকে বলো ঘুগনি করে দাও, আর তুমি রাস্তায় বিক্রি করো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন MA পাস, MSc পাস, MCom পাস, BCom পাস ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি করতে বলছেন, আর আপনার 12 পাস ভাইপো সে কয়লা বিক্রি করে কোটিপতি হবে। এটা চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে সমস্ত গ্র্যাজুয়েট বেরোচ্ছে তাদের হাতে কাজ চাই। কোথা থেকে কাজ আসবে? আজকে দেখুন উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে, যে সমস্ত প্রান্তে আমাদের সরকার আছে,
সেই উত্তরপ্রদেশের সরকার, যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা হলে এক সময় রাত্রে মহিলারা বেরোতে সময় পেত, সাহস পেত না, আজ সেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে আমাদের ডিফেন্স করিডোর হতে যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে তৈরি হওয়া ব্রহ্মস মিসাইল ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষ এক্সপোর্ট করছে। এটা হচ্ছে বিজেপির নীতি, বিজেপির চিন্তাধারা। আমরা চাই সেটা পশ্চিমবঙ্গ। আমি কিছুদিন আগে আমি এখানে বলে শেষ করব, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়াতে পাঠিয়েছিলেন। সেই স্লোভাকিয়া যে রাজধানী বাটিস্লোভা, সেই বাটিস্লোভার পাশে নেত্রা বলে একটি জায়গা আছে, আমি সেখানে গেছিলাম। সেখানে যে জাগুয়ার, ডিফেন্ডার সব দামি দামি গাড়ি তৈরি হয়, সেই কোম্পানিটি টাটা কিনে নিয়েছে বিগত কয়েক বছর আগে। তারা ভারতবর্ষে তাদের প্রথম ইউনিট তৈরি করতে চলেছেন। কোথায় আসবেন? মহারাষ্ট্রে, যেখানে বিজেপির সরকার আছে। পশ্চিমবঙ্গের কথা কিন্তু ভাবছেন না। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এই জন্য বসাতে, যে ওই জাগুয়ার কোম্পানি যখন দ্বিতীয় ইউনিট ভারতবর্ষে খোলার কথা চিন্তা করবে, সেটা যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা চিন্তা ভাবনা করে, যাতে আমার বেকার যুবকদের কর্মসংস্থান হয়। এই জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি করা দরকার। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার শিল্প, আমার এসএসসি কিচ্ছু থাকবে না, আমার মন্দির কিচ্ছু থাকবে না যদি না মাটি থাকে। আর এই পশ্চিমবঙ্গের মাটি যেন দীপু দাসদের মতো জ্বলন্ত হিন্দুদের পোড়ার জায়গা না হয়, বদ্ধভূমি না হয়, চিতা না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই। এবং সেই জন্য আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই। আপনাদের কাছে এই দু চারটি কারণ, অনেক বক্তা আছেন, আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের বিরোধী দলনেতা আছেন, তারা বলবেন, তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সকলে মিলে আসুন, সকলে মিলে কাজে নামি, লড়াই করি, আর এমন এক বাতাবরণ তৈরি করি আগামী দিনে, যাতে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভারতীয় জনতা পার্টির সরকারের চাপে তার ক্ষমতা হারানোর আগেই যেন পশ্চিমবঙ্গ ছেড়ে রাজনৈতিকভাবে পালাতে বাধ্য হয়, সেই পরিবেশ নির্মাণ করি। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অটল জি লৌহ প্রণাম, অটল জি লৌহ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুকান্ত দা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সবাই দেখতেই পাচ্ছি, মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের বিধানসভার বিরোধী পক্ষের নেতা। আমি তুষার মুখার্জিকে অনুরোধ করব মাননীয় শুভেন্দু দাকে আর পুষ্পস্তবক এবং উত্তরীয় সংবর্ধনা দেওয়ার জন্য। আজকের এই আয়োজন যিনি মুখ্য ভূমিকা এতে গ্রহণ করেছেন, সেই প্রতাপ দাকে সম্বর্ধনা দেবেন দক্ষিণ কলকাতার প্রাক্তন জেলা সভাপতি শ্রী রমিত ঘোষ। আমি মাননীয় শুভেন্দু দাকে অনুরোধ করব যে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। মাননীয় শুভেন্দু দা। भारत माता की, भारत माता की। প্রাতঃস্মরণীয় বিশ্ববন্দিত ভারত মাতার সুসন্তান, ভারতরত্ন, বিকাশ পুরুষ, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, আদর্শমান ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীর
জন্মদিবসে তার বিদেহী আত্মাকে নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে প্রণাম নিবেদন করি। আজকে আমরা গোটা দেশব্যাপী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুশাসন দিবস পালন করছি এবং সাথে সাথে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির তুলসী পূজন দিবস আমরা পালন করছি। তুলসী একটি সাধারণ বৃক্ষ নয়, তুলসী আমাদের হিন্দুদের চোখে মাতা এবং রানী। আমরা মূর্তি পূজাতে বিশ্বাস করি আমাদের ভগবান তুলসী পত্র ছাড়া প্রসাদ বা জল গ্রহণ করেন না। তাই তুলসী দিবসে আমি সকলকে সনাতন সংস্কৃতি মেনে অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের এখানে যারা এই ঐতিহ্যবাহী ন্যাশনাল লাইব্রেরিকে কানায় কানায় পূর্ণ করেছেন, এরা প্রত্যেকেই নিষ্ঠাবান, রাষ্ট্র নির্মাণের এক একজন সুনাগরিক, বিদগ্ধ ভদ্রমণ্ডলী, সজ্জন ব্যক্তি এবং আদর্শবান, বিভিন্ন স্তরে বিগত দিনে কাজ করা, বর্তমানে কাজ করা এবং একটি বড় লক্ষ্য নিয়ে আপনারা কাজ করছেন। আমি যারা 55 ঊর্ধ্ব অর্থাৎ আমার থেকে বয়সে বড়, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করছি। যারা 55 নিচে অর্থাৎ আমার সতীর্থ এবং অনুজ, তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি। আমাকে সম্মানীয় বর্ষিয়ার নেতৃত্ব, আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার সময় এবং তার অনেক আগে থেকে যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, সম্মানীয় প্রতাপ ব্যানার্জি মহোদয় এই কর্মসূচিতে উপবিষ্ট হয়ে অটলজিকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে 2-4 কথা নিবেদনের আমন্ত্রণ করেছিলেন। আমি 30 মিনিট বিলম্বে এসেছি। তার কারণ আমার নির্বাচন ক্ষেত্র, যেখানে আপনাদের সকলের শুভাশিস এবং আশীর্বাদ নিয়ে এই রাজ্যের অত্যাচারী মুখ্যমন্ত্রীকে আমি 1956 ভোটে হারিয়েছিলাম। সেই নন্দীগ্রামে 286টি বুথে একযোগে সকাল 10টা থেকে সুশাসন দিবস, অটলজির জন্মজয়ন্তী পালন, সেবাকর্ম, তুলসী চারা বিতরণ, তুলসী পূজন ইত্যাদি কর্মসূচিতে আমাকে খানিকটা অংশগ্রহণ করতে হয়েছে। তাই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি ত্রুটি স্বীকার করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের সভাপতি, অত্যন্ত প্রাজ্ঞ বক্তা এবং একজন পরীক্ষিত রাষ্ট্রবাদী নেতা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সম্প্রতি সদস্যতা অভিযানে যে পার্টি 13 কোটি মেম্বার করতে পেরেছে বা মানুষ হয়েছে, সেই পার্টির মহামন্ত্রী অর্থাৎ আমাদের বাংলা ভাষায় সাধারণ সম্পাদক সম্মানীয় সুনীল বনশালজি, তাকে আমি যথাযথ শ্রদ্ধা এবং রেসপেক্ট জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তাকে ধন্যবাদ জানাই। এবং তার পিতৃদেব, তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে। আমরা সকলে ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি, আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের যে জোট ছিল 1998 সাল থেকে, সেদিন থেকে যার সঙ্গে
প্রত্যক্ষ সম্পর্ক। কারণ আমি রাজনৈতিক জীবনে বড় নির্বাচনে লড়েছি এনডিএর প্রার্থী হিসেবে। অটলজির ছবি মাথায় ছিল 2004-এ। তাই রাহুলদার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ মাঝে হলেও একটা সম্পর্ক দীর্ঘদিনের ছিল। সেই সম্পর্কর সুবাদে আমি এখন রাহুলদার অনুজ সতীর্থ হিসেবে কাজ করছি। রাহুলদাকে ধন্যবাদ। আমাদের মধ্যে পার্টির সংগঠনের সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম অমিতাভ চক্রবর্তী আছেন এবং মঞ্চে ব্যবস্থাপনায় যারা আছেন তাদের মধ্যে রাজু ব্যানার্জি, রিতেশ তেওয়ারি সহ সম্মানিত মঞ্চ সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য রাখব না, কারণ আমি মনে করি আপনারা বিচক্ষণ, আপনারা প্রাজ্ঞ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। তাই আমি আপনাদের কাছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে যাব না। আমি শুধু আজকের দিনে অটলজিকে এই বলে স্মরণ করব যে প্রকৃত দেশপ্রেমিক একজন নেতা ছিলেন, যিনি বিরোধী দলনেতা হয়েও তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী, যাকে জাতিসংঘে পাঠিয়েছিল বা তিনি গেছিলেন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই রকম একজন ট্রু প্যাট্রিয়টিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জননেতা তার জন্ম জয়ন্তী পালন করতে এসে তার অত্যন্ত, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর অটলজির অনুগামী হয়ে যারা আপনারা কাজ করেছেন, তাদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে অটলজির দর্শন, অটলজির নীতি, অটলজির বাণী, অটলজির ভারত স্বাধীনোত্তর ভারত নির্মাণে তার যোগদান আমার কাছে একটি আজকের দিনে বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে অটলজি শুধু রাষ্ট্রপ্রেমিক ছিলেন না, 1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন, এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগের বক্তা ডক্টর সুকান্ত মজুমদার অন্তোদয় অন্ন যোজনার কথা বলছিলেন। আজকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলুন বা যেই নামে অভিহিত করুন না কেন, অটলজি এই পথটা দেখিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বলুন, আজকে সর্বশিক্ষা অভিযান, তার এক ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। কারণ তিনি জানতেন যে আমি ভারতবর্ষের আগামী প্রজন্মকে যদি শিক্ষা দিতে না পারি, শিক্ষিত করতে না পারি, যেটা স্বামী বিবেকানন্দের ভাবনায় ছিল, শিক্ষা যদি গ্রহণ করা হয় তাহলে পরিপূর্ণ মানব সম্পদের যে বিকাশ বা বৃত্ত সম্পূর্ণ হয়। তার এই যে সর্বশিক্ষা ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে আসা, গ্রামে থাকা কৃষক, প্রান্তিক পরিবার, আদিবাসী দলিত পরিবারের লোকেরা তারা যাতে স্কুলে এসে মিড ডে মিল গ্রহণ করে, এগুলো অটলজির একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। তিনি দেশের আগামী প্রজন্মকে তৈরি করার কাজে তার এই লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকরী ভূমিকা যুগে যুগে দেশ স্মরণ রাখবে। পরমাণু, আমাদের পোখরানে আমাদের দেশে পরমাণু শক্তিধর আমরা ছিলাম, কিন্তু তার পূর্ণতা ছিল না। শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে পোখরানের সফল পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের সর্ববৃহৎ অন্যতম সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার যে অবদান, তার সাথে এপিজে আব্দুল কালামের যে অবদান, একসাথে আমরা কেউ ভারতবাসী হিসেবে আমাদের বর্ণ, ধর্ম, রাজনীতি আলাদা হলেও আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না। আমরা কার্গিল বিজয়, আজকে অপারেশন সিঁদুর তো
এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল। সেদিন স্থল বাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রীত্বে দেশ পেয়েছিল, ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত। তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি। আমি অটলজির সম্পর্কে আর কথা বাড়াবো না, অনেক বক্তা রয়েছেন এবং মাননীয় সুনীলজির 4টের পরে অনেক কার্যক্রম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই। আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ, অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন, প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আমার নামের পরিচয় আছে, মুখের পরিচয় আছে, কিন্তু একেবারে একটা বড় অনেকের সঙ্গেই আমার সঙ্গে সেভাবে সম্পর্ক, আত্মিক সম্পর্ক গড়ে তুলতে আমি চাই। আপনারা আপনাদের যিনি আয়োজক আছেন প্রতাপদার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আমি যেহেতু বিভিন্ন দিন প্রবাস করি, দলের নির্দেশে গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরে বেড়াই, তাই আমার কলকাতায় থাকার সময়কালে আপনার সময় আমার সময় ম্যাচ করে আমি আমার সঙ্গে যদি আপনারা মিট করতে চান, বসতে চান, আমি মনে করি সব সমস্যার সমাধান, মনের মিল, কাজের দৃঢ়তা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা, আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমাদের যত বেশি আমরা কথা বলবো, যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহভোজে মিলিত হব, ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারবো, আপনি আমাকে চিনতে পারবেন। ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুহে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে 3টি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না জেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, আমরা, আমরা,
আমরা সবাই ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, সনাতন ধর্ম কি, জয় শ্রীরাম। ধন্যবাদ শুভেন্দুদা। আমি এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আহ্বান করব আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক দা। হ্যালো চিক। ফুল জমে জমে পাথর হয়, মালাগুলো সরিয়ে নাও, আমার লাগছে। আজ এই মঞ্চে উপস্থিত দেশের ভোটের রাজনীতিতে যার স্ট্রাইক রেট বীরেন্দ্র সেহবাগের মতো, সেই শ্রদ্ধেয় সুনীল বনসাল, রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্চে উপস্থিত যিনি একসময় অপ্রাসঙ্গিক বিজেপিকে কার্যত রাস্তায় নামিয়েছিলেন, এবং আমাদের আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গডকরি ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিংয়ে যাকে দেখিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সভাপতিকে রাহুল সিনহার থেকে শিক্ষা নিতে হবে। উপস্থিত সেই রাহুল সিনহা। মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সভাপতি আমি বলতে চাই না, কারণ সভাপতি একটা বহমানতা, যার অস্তিত্ব, যার ব্যক্তিত্ব এখন দলের মধ্যে বর্তমান, ডক্টর সুকান্ত মজুমদার। আমাদের দীর্ঘদিনের পরিবারের সদস্য, বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করা শ্রদ্ধেয় শ্রী প্রতাপ ব্যানার্জি, যিনি আয়োজন এখানে উপস্থিত ভাই অমিতাভ চক্রবর্তী, আর যারা আজকের সুনীল বনসালজির এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এখানে উপস্থিত হয়েছেন, শ্রী রাজকমল পাঠক, শ্রী রাজু ব্যানার্জি, শ্রী রিতেশ তিওয়ারি, আরো যারা আছেন, প্রত্যেকের নাম বলা যাচ্ছে না। আর যারা এখানে আছেন তারা প্রত্যেকেই বিজেপি, যারা আমার আগে থেকে সংগঠনের সঙ্গে আছেন। আমার সামনে সুশান্ত পাল বসে আছেন, কর্নেল সব্যসাচী বাগচি আছেন, কাদের নাম বলবো? প্রত্যেকেই তো বিজেপি আছে, আর বিজেপি ছিলেন। কোন টিচার, শিক্ষকের কোনোদিন কোনো রিটায়ারমেন্ট হয় না, কোন ডাক্তারের কোনোদিন রিটায়ারমেন্ট হয় না, কোন উকিলের কোনো সময় রিটায়ারমেন্ট হয় না, যত দিন যায় ফিস বাড়ে। সেরকম রাজনৈতিক কর্মীরও কোনো রিটায়ারমেন্ট নেই। আজকে মনুষ্যকুলের এমন এক অসামান্য ব্যক্তিত্বকে সামনে রেখে এখানে আমরা সমবেত হয়েছি, যে তার সম্পর্কে কিছু বলার মতো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা উচ্চতা কোনোটাই আমার নেই। কিন্তু আমরা অটলজিকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, তাকে প্রণাম করেছি, তার কথা শুনেছি।
তার বক্তব্যের খণ্ডিত খণ্ডিত কিছু অংশ এখনো আমাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছে। যারা আপনারা এখানে বসেছেন অনেকেই আছেন এখানে আমি দেখছি, যারা এখনো রাজনীতিতে সক্রিয়, যারা হয়তো দলের কয়েকজন আছেন এরকম মন্ডল স্তরে, জেলা স্তরে তারা দলের পদাধিকারী এসআইআর এর জন্য কাজ করছেন, মেম্বারশিপে কাজ করেছেন দায়িত্ব নিয়ে, কিন্তু আজকের বৈঠকে তারা উপস্থিত হয়েছেন যে কোনো আবেগের কারণে। আমাদের দল 3 বছর অন্তরে সভাপতি পরিবর্তন করে, কমিটি পরিবর্তন করে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে এটা বলার অপেক্ষা রাখে না যে যখন নতুন কমিটি হয় আগের কমিটির কিছু মানুষ সেখান থেকে বাদ যান, কিন্তু দল থেকে বাদ পড়ে। সংবাদ মাধ্যম একটা ন্যারেটিভ তৈরি করছে এবং সেটা যত দিন যাবে আরো বাড়বে যে নতুন পুরনোর দ্বন্দ্ব। নতুন পুরনোর যদি দ্বন্দ্ব হতো তাহলে উপরে যারা বসে আছেন আর সামনে যারা বসে আছেন বা যারা বক্তব্য শুনছেন বা এখনো হলে যারা ঢুকতে পারেননি, বাইরে যত আমাদের বিজেপির পুরনো কার্যকর্তা আছেন, যারা কেউ সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন তারা বাইরে আছেন, কেউ 6 ঘন্টার ট্রেন জার্নি বাসে এসেছেন তারা আছেন, 8 ঘন্টায় বাসে আছেন। একটা অসম্ভবের মধ্যে আপনারা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন। রঞ্জিত ভৌমিক মঞ্চে এলেন, অতিবাম রাজনীতিতে সক্রিয় ছিলেন, তিনি 80 সাল থেকে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। এই যে আজ সকালে নরেশ কোঙ্গারের সঙ্গে দেখা হল, নরেশ দাও অতিবাম রাজনীতি করতেন, অত্যন্ত ভালো বক্তা এবং তার পলিটিক্যাল বিশ্লেষণ নিঃসন্দেহে তিনি যেগুলো বলেন সেটাই হয়। নরেশ দাও আজকে এসেছেন, কিন্তু যখন আপনারা দলে এসেছিলেন তখন জানতেন তো পরাজয় নিশ্চিত, জমানত বাজেয়াপ্ত হবেই। তাও কিন্তু আমরা দিনের পর দিন কাজ করেছি একটা জিনিস জেনে যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে দলের সদস্য করেছিলেন হরিপদ ভারতী, আচার্য দেবপ্রসাদ ঘোষ, শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক মৃত্যুর পর যিনি সর্বভারতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, অটল বিহারী বাজপেয়ী তাদের সম্পর্কে কি কথা বলতেন? অটল বিহারী বাজপেয়ী আমাদের সামনে বসে বলছেন আমি ছিলাম, রাহুল্লাহ ছিলাম, তার শ্রদ্ধা কিরকম ছিল পশ্চিমবঙ্গের আমাদের সভাপতির প্রতি। अटल जी बोलছেন যে हम भाषण देते देते थोड़ा पॉज देते हैं, इसलिए देते हैं जो मेरा शब्द की स्तर न गिर जाए, लेकिन हरिपद बाबू वो एक ही स्पीड, एक ही भाषण और तद्भव तत्सम शब्द का इतना प्रयोग जो कोई भी हिंदी भाषी उसका भाषण समझ लेंगे। इस ध्रुवीकरण की राजनीति इतना जहरीला और खतरनाक होता है जो बड़े बड़े हस्तियों को भी दरकिनार करके रख देता है। इस देश की दुर्भाग्य है जो हरिपद बाबू को भारत की संसद को भी सुन नहीं पाए। तार সম্পর্কে অটল বিহারী বাজপেয়ীর এই ছিল বক্তব্য। আমরা প্রথম ব্রিগেড করেছি, ব্রিগেডের ওপরে আমি ভলান্টিয়ার হিসেবে দাঁড়িয়ে আছি, রাহুল দা আমাদের সভাপতি ছিলেন, আমরা সবাই ভলান্টিয়ার। মঞ্চের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে খালি, আমাদের প্রথম ব্রিগেড, বিজেপি সাহস করে ব্রিগেড করেছে, মানুষ শুনে হাসাহাসি করছে, আমাদেরই নিজেদের আত্মবিশ্বাস নেই কি হবে, আমাদেরই ঘুম চলে গেছে। সেই ব্রিগেডের পরে রাহুল দা আমাকে বলেছিল, শ্রমিক আমি যত টাকায় ব্রিগেড আমরা করলাম এটা যদি সিপিএমও জানতে পারে ওরা তদন্ত কমিটি বসিয়ে দেবে, এই টাকায় ব্রিগেড হয়? ওপর থেকে অটলজি বলছেন जब अभी तक पश्चिम बंगाल की विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारे झंडी की हरियाली है। इन्हीं অটল বিহারী বাজপেয়ী যিনি বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছিলেন, যিনি তার নিজের জীবদ্দশায় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। 60-এর দশকে পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। অটল একজন তরুণ সাংসদ, তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন, আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে। শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহেরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন।
চাচা ছোলা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পণ্ডিত জওহরলাল নেহরুকে। বক্তৃতা শেষের পরে নেহরু বলছেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে। বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে, তিনি আশঙ্কায় ছিলেন। অটলজির সঙ্গে আধ ঘন্টা মিটিং এর পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন, তখন তিনি বললেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব ভেবে এসেছিলাম, কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম, তিনি অটল বিহারী। 71-এর যুদ্ধ আমরা জিতলাম। 80,000-এর বেশি সৈন্য আমাদের হাতে বন্দী। সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন। সেদিন কিন্তু আমরা পিওকে নিতে পারিনি। আমাদের সিমলা এগ্রিমেন্ট 2রা জুলাই 1972 শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন জুলফিকার আলী ভুট্টোর সামনে। সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল, কিন্তু অটলজি লখনৌর একটি মাঠে যখন খবর এলো, তখন দুটি শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে তার অবস্থান, हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিশ্বনাথ প্রতাপ সিং, তাকে জেতবার পর কলকাতায় একটা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা আয়োজন হয়েছিল আমাদের শহীদ মিনারে। মঞ্চে যারা বসেছিলেন ভারতবর্ষের প্রায় সর্বপ্রান্তের নেতারা, যে ছবি বারবার দেখায়, জ্যোতি বসু সেদিন মঞ্চে ছিলেন, সঞ্জয় সিং ছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন, মঞ্চের পিছন দিকে বসেছিলেন অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু। কেন জানি না সেদিন জ্যোতি বসু খুব একটা সাবলীল বক্তৃতা দিলেন না। জ্যোতি বসু বাম এবং ধর্মনিরপেক্ষতার কথা বললেন। যে ছবি কংগ্রেসীরা বারবার দেখিয়েছে অতীতে, যে অটলজির সঙ্গে তারা হাত ধরেছেন, অটলজি বক্তৃতা শুরু করলেন। বক্তৃতার প্রথম শব্দই হলো এটা যে मैं अशोक सेन की आभारी हूं, ये महती सभा में मुझे बुलाने के लिए। थोड़ी दिन पहले वो कांग्रेस से निकल कर आए हैं और मैं हाथ जोड़कर उसे यही विनती करूंगा फिर से कांग्रेस में वापस लौट के ना जाए। सन 75 में जो कांग्रेस छोड़कर आए थे, अगर वो फिर से कांग्रेस पे वापस नहीं गया होता तो इस देश का स्थिति कोई दूसरा ही दिखाई देता। काने हाथ दिलेन अशोक सेन। সমস্ত দিক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বক্তৃতা করবেন। খালি একটা লাইনের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন আমাদের রাজনৈতিক অবস্থান, যে भ्रष्टाचार की कभी दक्षिण या वाम नहीं होता, भ्रष्टाचार केंद्र में होता है, मध्य में होता है, जहरीला नागिन की तरह होता है, उसे काट कर फेंक देना चाहिए। কেন্দ্রের সরকার তৈরি হয়েছে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার। একদিকে বামপন্থীদের নিঃশর্ত সমর্থন, অন্যদিকে বিজেপির শর্ত সাপেক্ষ সমর্থন। অটলজি বক্তৃতা করছেন। आडवाणी जी कोनोदिन अटल जी परे वक्तृता करते ना, बोलते अटल जी का भाषण हो जाने का बाद हमारा भाषण सुनने के लिए कौन रहेगा, इसलिए सब अध्यक्ष पहले बोलेंगे, उसका बाद अटल जी बोलेंगे। अटल जी प्रथम शुरू करलेन, आमादेर अनेकेरই মনে ছিল না, उन्हीं शुरू करलेन जो अस्त्र लेकर जो अस्त्र के खिलाफ युद्ध करते हैं और बाद में जो विजय श्री का वरदान मिलता है लोग उसे वीर कहते हैं, और जो अस्त्र शस्त्र का खिलाफ निरस्त्र होकर युद्ध करते हैं और बाद में उसका ललाट पर विजय श्री का टीका लग जाता है लोग उसे महावीर कहते हैं। आज वो महावीर के जन्म जाएंगे। তিনি তার অবশ্য রাজনীতিটাকে বোঝাচ্ছেন। তিনি বলে पिछले चुनाव में एक आम मंथन हुआ था, वो मंथन से एक माखन निकाला है, माखन अभी छीके पर है और छीके का नीचे एक बिल्ली बैठा हुआ है। वो बिल्ली सोच रहे है ये कब छीका टूटे हम माखन लेकर भाग जाए। अगर बिल्ली का नजर छीके पर है तो हमारा नजर बिल्ली और छीका दोनों पर है, अगर टूट भी गया उसका माखन लेकर जाने नहीं गया। ठीक এমনই একটা অপ্রাসঙ্গিক সময়। এখানে যারা বসে আছেন অনেকেই সেদিন আমরা বম্বে অধিবেশনে গিয়েছিলাম, 11 কিলোমিটার রাস্তা আমরা মিছিল করেছিলাম, আমি স্লোগান দিয়েছিলাম মনে আছে। বম্বের রেস কোর্সে 4.5 লক্ষ মানুষ
এর ঐতিহাসিক সম্মেলন। আয়োজক ছিলেন স্বর্গীয় প্রমোদ মহাজন। রাত্রিবেলা বক্তৃতা, আমরা যখন বক্তৃতা শুনছি, আমার পাশে বসে আমি আর বিদ্যাসাগর মন্ত্রী এক জায়গায় বসেছিলাম। আমার মনে আছে বক্তৃতা যখন শুরু হলো তখন একটা সারা দেশ জুড়ে চলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লৌহ মানব বলে যাকে তুলে ধরা হয়েছিল তখন আমাদের শ্রদ্ধেয় আদবানীজিকে, উনি হবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছায়া দেখা যায়, তিনি হবেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু দুজনের মধ্যে কি আত্মিক যোগাযোগ? আদবানীজি বক্তৃতা করছেন, বক্তৃতার শেষে হঠাৎ আদবানীজি বলে দিলেন, সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া জানেন পরবর্তী প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, যে महान परिवर्तन इस देश के दरवाजे पर दस्तक दे रहे हैं। कांग्रेस सत्ता से जा रहे हैं और भाजपा सत्ता में आ रहे हैं और आने वाला काल की प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी बन रहे हैं। মুহূর্তের জন্য আমরা দেখলাম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। তারপরে উত্তাল হয়ে গেল গোটা মাঠ, সেই পুরনো স্লোগান, ঘাস কা রোটি খাएंगे, अटल को पीएम बनाएंगे। देश का नेता कैसा हो, अटल बिहारी वाजपेयी जैसा हो। কিন্তু অটলজি যে বক্তৃতা করলেন, তারপরে অটলজির বক্তৃতা ছিল অসাধারণ। आडवाणी जी ने जो काम किया वो ठीक नहीं किया, वो पार्टी की पद्धति के अनुसार नहीं किया, उन्होंने परंपरा को तोड़कर किया বলে উনি ভাষণ শুরু করলেন। সেদিন যে ভাষণ দিয়েছিল সে ভাষণটা আমি বলি তো আমাদের অফিসের যে কোনো যারা ওই চা জল দেয় তারাও সেটা জানেন, বিজেপির ইতিহাস। কিন্তু যিনি বক্তৃতা করছেন তিনি অটল বিহারী বাজপেয়ী, যার কণ্ঠস্বর তিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি বাগ্মিতা দিয়ে দলকে প্রাসঙ্গিক করে তুলতে পারেন তিনি অটল বিহারী বাজপেয়ী। হঠাৎ কিছুক্ষণের জন্য লাইট চলে গেল, 8 লক্ষ মানুষের সভা, মানুষের নিঃশ্বাস পড়ছে, শব্দ শোনা যাচ্ছে, অপেক্ষা করছেন। অটলজি গোটা পার্টির ইতিহাস বলতে গিয়ে বললেন, যখন রাজেন্দ্র প্রসাদের সঙ্গে আমাদের পরিচয় করানো হচ্ছে 1952 সালের নির্বাচনের পর, রাজেন্দ্র প্রসাদ বলছেন যে আরে হোয়াট ইজ জনসন আফটার ডিমাইসাল অফ डॉक्टर मुखर्जी, नाउ इट्स ए हेडलेस बॉडी। बोले हमने भी डट कर जवाब दिया, अरे हम लोग सनातनी है, गणेश जी का सर काटा हुआ सर के ऊपर, गणेश जी का काटा हुआ सर के ऊपर हस्ती का सर बिठाकर उसको पूजन करते और जग से उसको पूजन कराते हैं। তিনি অটল বিহারী বাজপেয়ী। পার্লামেন্টে অটলজি বলছেন, যেদিন আদবানীজি গ্রেপ্তার হয়েছে লালু প্রসাদ যাদব তাকে গ্রেপ্তার করেছিল, অটলজি ঢুকে প্রথম কথা যে আমি বাইরে আস্তে আস্তে পড়লাম, পার্লামেন্টে একটি সংস্কৃত কথা লেখা আছে, ऐसे कोई वृद्ध नहीं है जिसका अंदर कोई धर्म ना, ऐसे कोई सभा नहीं है जिसका अंदर कोई वृद्ध नहीं है, और ऐसे कोई वृद्ध नहीं है जिसका अंदर कोई धर्म नहीं है, और ऐसा कोई धर्म नहीं है जिसका अंदर कोई सत्य नहीं है। तो जो कुछ बोलेंगे सच सच बोलेंगे, सच की सिवा कुछ नहीं बोलेंगे। মানে বৃদ্ধ শব্দটা কেন ব্যবহার করলেন? কারণ লিডার অফ দ্য অপোজিশন লালকৃষ্ণ আদবানী তিনি লালু প্রসাদের ওইখানে জেলে মানে গৃহবন্দী করে রেখেছেন। অটলজি বক্তৃতা করছেন, আমরা তো অনেক এই 4টে বিয়ে 5টা বিয়ে সব আক্রমণ করে বলি, কিন্তু অটলজি কি বলছেন, जो लोग शादीशुदा है वो जानते हैं आज के दिन में एक बीवी को पालना कितना मुश्किल काम है, और कुछ लोग तो 4 शादियां कर रहे हैं। हठात पास থেকে একজন আওয়াজ দিয়ে বলছেন, ये सोचकर ही कि অটলজি शादी नहीं किया। অটলজি ঘুরে দাঁড়িয়ে বললেন, आग जलाती है ये समझने के लिए आग के अंदर उंगली डालना जरूरी नहीं। गुलाम नबी आजाद एक दाड़िए कथा बोलेছেন, बोले हे ईश्वर ऐसे नबी से हमसे मुक्ति दिलाए, कभी गुलाम बन जाता है कभी आजाद घूमते हैं, गुलाम नबी आजाद। गुलाम नबी आजाद হেসে বসে পড়লেন। সোমনাথ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েছিলেন, বলে बैठ जाइए, क्या लोकतंत्र की बातें करते हैं। जो लोग सोवियत रशिया में अपने लोकतंत्र की लड़ाई लड़ते लड़ते अपने जीवन का हाथ धो बैठा, क्या आप उनको वापस ला सकते हैं? क्या तिएनएनमेन स्क्वायर में जो लोग को गोलियों से भून दिया गया, क्या उसको आप वापस ला सकते हैं? बैठ जाइए। আমরা অটলজির এই উত্তেজনাও দেখেছি, অটলজির মতো মানুষ। আমরা রিসিভ করতে গেছি, সেরিমোনিয়াল লাউঞ্জ দিয়ে অটলজি আসবেন, সালটা রাহুলদার মনে থাকতে পারে, আমার মনে পড়ছে না, সেরিমোনিয়াল লাউঞ্জ দিয়ে আসবেন। হঠাৎ আমরা সেরিমোনিয়াল লাউঞ্জে ছিলাম, হঠাৎ জানা গেল, আমরা খবর পেলাম, তখন তো মোবাইলের যুগ নেই, যে অটলজিকে সাধারণ যে একটা বেরোনোর জায়গা সেটা দিয়ে বার করে নিয়ে গেছে। তো সেটা নিয়ে গেছেন, আমরা কি করব, অটলজি চলে গেছেন।
হঠাৎ আমরা যখন আস্তে আস্তে এবার গাড়িতে ওঠার ব্যবস্থা করছি, তখন পার্টির কাছে এত গাড়ি ঘোড়াও নেই, মানে একটা গাড়িতে 6 জন চাপতে হয়। হঠাৎ দেখি পুলিশ দৌড়ে আমাদের খুঁজে আসতে গেছে, পুলিশের ব্যস্ততা। কি ব্যাপার? যে অটলজি লেক টাউনের আগে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, বলেছেন हम कलकत्ता में आए और हमको रिसीव करने के लिए कोई कार्यकर्ता नहीं आए, हो ही नहीं सकते। बोले सर उठ जाइए गाड़ी में, रिस्की है, आपका ये समय, आपका स्टेटस समझिए, आप रास्ते में। बोले हम रास्ते पे ही खड़ा रहूंगा, अब का हमारा कार्यकर्ता को बुला के लाओ, ये हो ही नहीं सकता। পুলিশ আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে এলো, আমাদের দেখবার পরে অটলজি মালা, বা তখন তো আর এতটা উত্তরীয় নেই, মালা নিয়ে আমাদের প্রথম অধিবেশন অটলজি পরিবেশন করেছে। আমার মনে হয় যে যুগল কিশোর জেঠালি আজকে যে বিজেপির নতুন চেহারা দেখছি, আজকে যে বিজেপির এই যে পার্টি অফিস দেখছেন, এখন যে অফিসটা পরিবর্তন হচ্ছে, নতুন অফিসের মানে আমি 6 নম্বর মুরলীধর সেনের কথা বলছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা একটা ঐতিহাসিক বাড়ি, অমৃত সমাজের হল ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাপু রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এমন কারো নাম বলতে পারবেন না কেশব সেন যে ওই বাড়িতে যাননি। সেই বাড়ির যার যে চেহারা দেখতে পাচ্ছি, সেই বাড়ি বা পার্টির সামান্যতম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের যিনি মুখ দেখিয়েছিলেন, তিনি যুগল কিশোর জেঠালিয়া। তা সেই আমাদের পুরনো কর্মী, তিনি কি পেয়েছেন বলুন তো? এই যারা আপনারা বসে আছেন, বহু বিজেপি কর্মী আছে। আমাদের মধ্যে একজন বলেছিলেন, আমাদের বীরভূমের কালিদা, যে স্বামী এতদিন যে বিজেপি করছো আর হারছো, কি পাচ্ছ বলো? যে নির্মল আনন্দ ছাড়া এই পার্টিতে পাওয়ার কিছু নেই। তো আমি যখন প্রথম জিতেছি, উপনির্বাচনে 10 মিনিট আমি বিশ্বাসই করতে পারিনি আমরা জিতে গেছি। বুদ্ধদেব বাবু, বিশ্বাস করুন, আমি কোনো গণিতা কোনো বলছি না, 10 মিনিট বিশ্বাসই হচ্ছে না। কারণ আমি আর রাহুলদা দিনের পর দিন পার্টি অফিসে বসে হার দেখতাম। রাহুল একদিন আমায় বলছে, বুদ্ধদেব ভট্টাচার্য বলে দিল যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, তাদের সর্বদলীয় বৈঠকে আমরা ডাকি না। রাহুল আমায় বললো, শ্রমিকের থেকে যেটা থাপ্পড় মারতো রাস্তায় দাঁড়িয়ে, তাও কম অপমান। এবার আমি জিতে বিশ্বাস করতে পারছি না। মানে ইথিওপিয়ার মানুষ না খেতে পেয়ে পেয়ে এমন অবস্থায় চলে গেল যে খাবার দিয়ে যে খাওয়া ভুলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গায় ছিলাম, কিন্তু আমরা বিজেপিতে ছিলাম, আপনারাই তারা বসে আছেন। আমাদের বাঁকুড়া জেলার একজন সভাপতি ছিলেন, গুণময় চ্যাটার্জি। তপন সিকদার আমাদের প্রাক্তন সভাপতি। তপনদা বহু মজার মজার ঘটনা করতেন। একবার তপনদা অতি উদার হয়ে গেলেন। তপনদা শুরু করলেন 0 আওয়ার। 0 আওয়ার কি? তপনদা বললেন যে আমার বিরুদ্ধে যার যা কিছু বলার আছে, আর পার্টির কথা যা যা বলবে, ঘরের মধ্যে বলবে, বাইরে বলবে না, সুতরাং প্রথমে 0 আওয়ার হবে, 0 আওয়ারই তার বিরুদ্ধে বলা হবে। তা হঠাৎ উঠে দাঁড়ালেন গুণময় চ্যাটার্জি, বলে আমার কিছু বলার আছে। কি বলার আছে? গুণময়দা বলে, একদিকে যেরকম তখন তপন সিকদারের জনপ্রিয়তা মধ্য গগনে, পার্টি আর তপন সিকদার সমার্থক শব্দ, বলে একদিকে যেমন আমাদের সভাপতি তপন সিকদার আমাদের গর্ব, আবার একদিকে তপন সিকদার, কি ভাষাটা বলবো বুঝতে পারছি না, মানে উনি বলছেন পালা বুঝতে পারছি না, মানে পুরো উল্টো একটা ভাষা বার করতে হবে। কেন? বলি যা কিছু অভিযোগ করি কাগজ নেয় আর পকেটের মধ্যে ঢোকায়, রেখে দেয়, ওই যে ঢুকলো আর ওটা বেরোবে না। এখন এই কথা বলার পরে যদি আমাকে কেউ দল থেকে বার করে দেয়, আমি বলবো বেরোবো না। তোমরা কে কি করবে? কি কাকে সাসপেন্ড করবে? আরে রাজনীতি তো একটা বহুমানতা, পার্টি আনন্দের সঙ্গে করতে হবে। আপনিও যে আমিও তাই। আমি তো 10 বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না। আমি নিচে বসতাম, ওপরে বসতাম, আমি এবার একটু পিছন দিকে কোণে গিয়ে বসতাম। এখন দেখছি রাজনীতিটা হয়, এটা মানতে হবে আপনাদের। যারা যত বেশি সমালোচনা করবে, যারা ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন, জানবে রাত্রিবেলা ও ফোনটা পাবিও। এটাই হচ্ছে নিয়ম। এভাবেই চলছে। আমরা বহু, আমি 40 বছর হয়ে গেল, আমি এ ধরনের বেশি হয়ে গেছে। এখন আবার এইটা আমার বন্ধু বলে, এটা বলো না, বয়সটা বেশি লাগবে, এটা বলো না, আমারই বন্ধু, স্কুলের বন্ধু, সে বলে। তো সেরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারবো জেনে কাটিয়েছি। কিন্তু আজ আমরা জিততে এসেছি, কারণ এই লড়াই শেষ লড়াই। আর অটল বিহারী বাজপেয়ী কেন প্রাসঙ্গিক? দেখবেন একটা যুগ সন্ধিক্ষণ তৈরি হয়েছে। বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ,
অটল বিহারী বাজপেয়ীর 100 বর্ষ, ডক্টর বি.আর. আম্বেদকর তারও 100 বর্ষ চলছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জায়গায় তফসিলি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ খুন হচ্ছেন পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের রাজনীতি যে এসসি এসটি ওবিসি নিয়ে উত্তাল থাকে, ভারতবর্ষে সবচেয়ে বেশি তারা খুন হয়েছে এবং সবচেয়ে বেশি খুন হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানেরা। যারা গুজরাটের কথা বলেন, চোখের জলে মুসলমানদের জন্য বুক ভাসিয়ে দেন। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কোনো সাধারণ নির্বাচনের পর একটা ব্লকে 5-7 জন সংখ্যালঘু কর্মী বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছে, এই দৃষ্টান্ত নেই। যা হয়েছিল 2014 সালের নির্বাচনের পর ইলামবাজারে। মরছে মুসলমান, মারছে মুসলমান, আর তারপরে এখানে ঢুকে গেছে র্যাডিকালাইজেশন। পশ্চিমবঙ্গ আবার 1946-এর অবস্থায় পৌঁছে গেছে। বন্দে মাতরমকে কংগ্রেস খণ্ডিত করেছিল। 1937 সালে এই রাস্তায় দাঁড়িয়ে মিছিল বেরিয়েছিল, হিন্দু মহাসভা বড় প্ল্যাকার্ড বানিয়েছিল যে ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটরি। ইন্দোরে মিছিল বেরিয়েছে, বেনারসে মিছিল বেরিয়েছে, লখনৌতে মিছিল বেরিয়েছে, গুজরাটে মিছিল বেরিয়েছে, কিন্তু সেদিন কংগ্রেস নেতারা খণ্ডিত করেছে দেশকে। ভাগ হয়েছে বাংলা। যারা বাঙালির কথা বলেন, বাঙালি তো প্রতারিত। কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সুভাষচন্দ্র বসুর 30 বছরের রাজনৈতিক জীবনের মধ্যে টালমাটাল থাকতে পারে, কিন্তু সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস বিতাড়িত না করত, অন্তত সুভাষ বসু দাঁড়িয়ে বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন। তাহলে ভারতবর্ষ ভাগ হতো। সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার পক্ষে ছিলেন না। তিনি রামানন্দ চট্টোপাধ্যায়, the father of modern journalism, তিনি তাকে চিঠি লিখেছিলেন 20 তারিখ রাত্রিবেলা কার্শিয়াং থেকে যে আমি 24 তারিখ পৌঁছচ্ছি, আমি একমাত্র বাঙালি ওয়ার্কিং কমিটিতে, আপনি দয়া করে একটু বোঝান। কবিগুরুর সঙ্গে যোগাযোগ করে গান্ধীজিকে বোঝানোর চেষ্টা করুন। 24 তারিখে নেহরুজি এবং পণ্ডিত গান্ধীজিও কলকাতায় আসছেন, তারা উডবার্ন পার্কে থাকবেন, আমি জানি না কি হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, খণ্ডিত হয়ে গিয়েছিল বন্দে মাতরম। আর সেই খণ্ডিতের পরবর্তীকালে আমরা দেখতে পেলাম মাইনরিটি হ্যাজ এ রাইট অফ সেলফ ডিটারমিনেশনের উপরে দুটো জাতির ভিত্তি হয়ে গেল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারাও আজকে আমাদের বিরুদ্ধে প্রচার করছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য যিনি ছিলেন মুজফফর আহমেদ, সেই মুজফফর আহমেদ নিজের অটোবায়োগ্রাফিতে লিখছেন, বঙ্কিমস নভেল বন্দে মাতরম from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is monotheist by practice like me. এটাই ছিল বন্দে মাতরমের সম্পর্কে তার বক্তব্য। বুদ্ধদেব ভট্টাচার্য 1994 সালে মদনলাল খুরানা যখন ম্যান্ডেটরি করলেন যে সমস্ত দিল্লির স্কুলে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম চলবে, কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল যে বন্দে মাতরম সাম্প্রদায়িক। তখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দ মঠ রচনা করেছিলেন। সেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। আজকে দেখুন সব যুগ সন্ধিক্ষণ এক জায়গায় চলে এসেছে। বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে আন্দোলন তৈরি করেছিলেন এন চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, আর যেই আন্দোলনে সাড়া দিয়েছিলেন মেঘনাথ শাহ, যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কংগ্রেসের সমস্ত এমএলএ, এমনকি পরিস্থিতির উল্টো দিকে থেকেও পাকিস্তানের দাবিকে সমর্থন করার পরেও সেদিনকার ওই 20 জুন 1947 সালের ওই প্রপোজালে সেদিন জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ ভোট দেন। ও ভেতরে ভোট দিলেন আর বাইরে এসে বললেন বাংলাকে ভাগ করলো কে? শ্যামাপ্রসাদ আবার কে? এটাই হচ্ছে বামপন্থীদের চরিত্র। এভাবেই এরা দীর্ঘদিন রাজনীতি চালিয়ে গেছে। তো এই মিথ্যাচারের জবাব দেবার সময় এসেছে। আমি বারবার কেন বলছি যুগ সন্ধিক্ষণ? কারণ 2026 সালে শ্যামাপ্রসাদের মাটিতে, আচার্য দেবপ্রসাদ ঘোষের মাটিতে, হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষে, এবং প্রতিষ্ঠা হবেই।
তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। কিন্তু আপনারা যারা এখানে আছেন, চুপ করে বসে থাকার সময় নেই, এটা হাততালির সময় নয়। আজকে এই এসআইআর এ আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের ওপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয়, তার জন্য সতর্ক থাকতে হবে। স্বামী বাবা থাকে কোথায়? বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 ছেলে মুর্শিদাবাদে, 5 মেয়ে মালদায়। এই পরিস্থিতি হয়ে আছে ভোটার লিস্টে। যখন হিয়ারিং শুরু হবে, আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা। আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী, আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এই হিয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে, যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায়, আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের। আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, তারা তাদের কাজ করছে, তারা তাদের মতো করে কাজ করে যাবে। আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করার। শুধু বক্তৃতা দিলে হবে না। আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছি, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি, শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি। আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোরাস বর্ডারের কথা বলেছি। কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। একটা সময় ছিল 50-এর দশকে, সরকার কোনো সিদ্ধান্ত নিত, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আন্দোলন করত। সরকার নিজের রাষ্ট্রযন্ত্র দিয়ে, নিজের প্রচার মাধ্যম দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করত। আর আধুনিক ভারতবর্ষে সরকার একটা সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়িত হয়, এবং সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বা সেই সিদ্ধান্তের বাস্তবায়িত করার ক্ষেত্রে বাধা বিপত্তি যা আছে, বাস্তবতা কি আছে সেটা বোঝানোর দায়িত্ব নিতে হয় সেই দলকে। সিএ দীর্ঘদিনের দাবি, উদ্বাস্তুরের দাবি। আমরা তো ভাষণ দিচ্ছি 1951 সাল থেকে। 48 স্বাধীনতার পর গান্ধীজি বললেন, যারা ইচ্ছার বিরুদ্ধে ওপারে থেকে গেলেন তাদের এপারে নিয়ে আসতে হবে। তারা যদি কোনোদিন মনে করেন যে তারা বিপন্ন, তাদের ভারতবর্ষে চলে আসতে চায়, তারা আসবে। এবং সরকারের দায়িত্ব তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সেই বক্তব্যকে সমর্থন কে জানিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। অবলম্বন যিনি করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএ বাস্তবায়িত। গান্ধীজি বলেছিলেন যে এমন পরিকল্পনা করবার সময় সমাজের শেষ পংক্তির মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি পরিকল্পনা করো, সেই পরিকল্পনা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন ওই সুশাসনের নেতা অটল বিহারী বাজপেয়ী, আর যাকে আজকে আরো তার গতিকে বাড়িয়ে দ্বিগুণ গতিতে টেনে নিয়ে যাচ্ছেন আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গ্রামকে শহরের সঙ্গে যোগ করো, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, গতি বাড়াও, শিল্পায়নের জোয়ার নিয়ে আসো, বাজেটের 60% টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াও। ভিক্ষাপাত্র হাতে নাম সামনে নিয়ে দাঁড়াবে না। ভারতবর্ষ ইউনিপোলার নয়, বাইপোলার নয়, মাল্টিপোলার পৃথিবী তৈরি করবে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF কে দূরে সরিয়ে দিয়ে তিনি পোখরান বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছেন, বারণ পরে আবার বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ পিছিয়ে আসার মানুষ। আজকে সেই পার্টির প্রত্যেক কর্মী আমরা। কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন, চলে গেছেন। জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি। বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট,
বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বললো চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিংহা স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুলদা তো বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে, পার্টির অবস্থা কিরকম মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায়। মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন, আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়, তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমি ঠিক আছে বৌদি ঘুরছি, হঠাৎ দেখি বৌদি গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসছেন, 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসাবাই ডেট দিয়ে ফেলছিলাম তো। বাড়ির মেয়ের অন্নপ্রাশন, গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এত পাগলেরা পার্টি করে। উত্তর 24 পরগনায় আশিসদার বাবা, আশিসদা এসছেন, কত টাকা খরচা করেছেন গাড়ি নিয়ে। তখন গাড়ি কজনের ছিল? ওনার বাবার ছিল। চারিদিকে গোটা উত্তর 24 পরগনা পাগলের মতো ঘুরে বেরিয়েছেন। জানতেন হারবে, কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন। কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি, একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে। আমাদের এখানে শ্যামল হাতি বসে আছেন, এই শ্যামল হাতি, অনেকে জানেন না, শ্যামল হাতি আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে, তুলে রেখে সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল, তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে। বেঁধে রাখবার পরে গরম শীষে, পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া, গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল, কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থী পদ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারে। সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রাজনীতি। তারা এরা কোনোদিন জীবনে এমএলএ হয়নি, এমপি হয়নি, তাদের নিয়ে রাজনীতি। সুতরাং আমাদের যে চলার পথ, যে পথে আমরা চলছি, সেই পথ সঠিক। ভারতবর্ষের মানুষ বারবার আমাদের কাছে ভোট দিচ্ছে। বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি, আর আমরা মহা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ করব, এবং উচ্ছেদ হবেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। 2011 সালেও এত অ্যান্টি ইনকামবেন্সি সিপিআইএম এর বিরুদ্ধে ছিল না। 2021 সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম, কিন্তু প্রেসিডেন্টস রিজিয়নের 110টা আসনে আমাদের একজন ছাড়া, ভাটপাড়া ছাড়া আমরা কোনো আসনে জিততে পারিনি। এটা শুধু ভোটের কারচুপি বলে কোনো লাভ নেই। তখন মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছিল, কিন্তু এখন মানুষ পরিত্রাণ চাইছে। একটা সরকারের বিরুদ্ধে গণভোট হয়ে গেছে ওই মেসিকে কেন্দ্র করে। মেসি মাঠে আছে, জেনজি যাদের মমতা ব্যানার্জি খেপাতে চেয়েছিলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে বলছে চোর চোর চোর। এরপরে এই সরকারটা থাকার কোনো প্রয়োজন নেই, তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে, কলার ধরে তাকে বার করুন। ওঠ তুই, সময় না গেলে ওঠ, বেরো, না পারলে আমায় দে। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। কলকাতার দিকে তাকান, হাতিবাগানে ঢুকছে সবে, আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ। গড়িয়াহাটের দিকে যান, শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন, ধর্মতলার সমস্ত দখলদারি চলেছে। যে রাজ্যে দাঁড়িয়ে কলকাতার মহানাগরিক প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলতে পারেন, যে রাজ্যে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে বলতে পারে যে এখানে হিন্দু 70%, আমরা এখানে 70%, হিন্দু 30%, যখন চাইবো কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এ কথা শোনার পরেও যদি কারোর বুকে আগুন না লাগে, তাহলে সে নিবিচ্ছ, সে নপুংসক। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে, এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে, লড়াইয়ের সময় আগত। কেউ যদি মনে করেন চন্দন চর্চিত মাল্য ভূষিত হয়ে
বিভিন্ন আশ্রমে বসে থেকে শান্তির ললিত বাণী শোনাবেন, আর ওরা আপনাকে পুজো করবে, মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে দীপু দাসকে। আর অপরাধ কি ছিল চন্দন দাস আর হরগোবিন্দ দাসের? তাদের অপরাধ ছিল একটাই, তারা মূর্তি তৈরি করে, ঠাকুরের মূর্তি, প্রতিমা তৈরি করে। সুতরাং তাদের কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরা সনাতনী বিরোধী, মূর্তি পূজা বিরোধী। এই র্যাডিক্যালাইজেশন পৃথিবীর ক্ষেত্রে অভিশাপ, সারা পৃথিবী জুড়ে এই সমস্যা। It's a curse to human civilization, cancer to human civilization. It's a hydra-headed monster. Kill it before it kills you. মারতে হবে। আর মারার রাস্তা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটও যেমন আছে, সংঘবদ্ধতাও আছে। মানুষ আজকে এগিয়ে আসছে আমাদের জন্য। মানুষ তৈরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আর লোক দেখতে চাইছে বিজেপি তৈরি কিনা। এই পরিস্থিতির বাইরে আপনারা বার করতে পারেন। আজকে সুনীল বনসালজি যে অবস্থান নিয়েছেন, আয়োজন করেছেন, তার জন্য এই সভা আমরা এসেছি। অনেকদিন পরে অনেকের সঙ্গে দেখা হলো, অনেকে আমাকে ফোন করেছেন, প্রায় 100-র বেশি মানুষ ফোন করেছেন, 100-র বেশি আরো বেশি ফোন করেছেন, যে ফোন করে বলছেন যে শ্রমিক আমি আসতে পারছি না, এই অসুস্থতা আছে। একজন প্যারালিটিক ফোন করেছেন দীর্ঘদিনের আগে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যে আমি আসতে পারছি না। মানুষ ফোন করেছেন, কেউ একবারও বলেননি আমার যাবার গাড়ি ভাড়া নেই, কেউ একবারও বলেনি একটা বাসের ব্যবস্থা হবে রাজ্য থেকে, তাহলে আমরা অনেকে যেতে পারি। একবারও কেউ বলেন, কেউ একবারও বলেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আছেন। আর জায়গায় জায়গায় আমাদের বিচার পরিবারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম বিজেপি স্ট্রিট কর্নার চলছে, রাহুল সিনহা, অমিতাভ রায় তার দায়িত্বে আছেন, ঠিক একইভাবে বিচার পরিবারের স্ট্রিট কর্নার চলবে। আমি করজোরে আপনাদের কাছে আবেদন করছি, কারণ আপনারা বিজেপির পদ্ধতিটা জানেন, আজকের পদ্ধতি, আগের পদ্ধতিটা জানেন। কেউ রাজ্যের অপেক্ষায় বসে থাকবেন না। এই যে বিচার পরিবারের যা সভা হবে তার দায়িত্ব আপনাদের নিতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আপনারা দায়িত্ব নিয়ে চাঁদা তুলবেন। গ্রামে একটা স্ট্রিট কর্নার করতে গেলে 3 থেকে 4 হাজার টাকা খরচা হয়, শহরে 5 থেকে 7 হাজার টাকা। সর্বব্যাপী আমাদের এই প্রচার করতে হবে। হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে, ওপার বাংলার মানুষগুলো আমাদের রক্ত, আমাদের ভাই। ওদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন বলিদান দিয়েছেন, ওদের জন্য জীবনের এত যন্ত্রণা ভোগ করেছেন অটল বিহারী বাজপেয়ী। আজকে যার প্রতি শ্রদ্ধা দেশের সমস্ত প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজীব গান্ধী থেকে শুরু করে নরসিমহা রাও, যার ব্যক্তিত্ব ছিল প্রশ্নাতীত, যার রাজনৈতিক উপস্থাপনা সমস্ত রাজনৈতিক সীমাবদ্ধতাকে ভেঙে ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে পারতেন। আজকে তার পূর্ণ জন্মদিনে আমরা আগামী দিনে সুনীলজির কথা মতো প্রত্যেক জেলায় জেলায় এই ধরনের কার্যক্রম করব। এর অর্থ পুরনো বসে যাওয়া কর্মী, নতুন একটা শব্দবন্ধ তৈরি হয়েছে, পুরনো কর্মীদের ওপরে পার্টির বিশ্বাস, কি নতুন কর্মীদের বাদ দিয়ে নাকি? মানুষও সমাজ থেকে নিতে হবে, কুমোরটুলি থেকে অর্ডার দিলে পাওয়া যাবে না। নতুনদের বুঝতে হবে যে এই মানুষগুলো যদি প্রদীপ জ্বালিয়ে না রাখতো, যদি ছাঁটাই না পারতো, তাহলে পার্টি এই জায়গায় আসতো না। আর পুরনোদেরও এটা বুঝতে হবে, নতুন লোক না এলে, নতুন নেতা না এলে, মানুষ না এলে, দলে যুক্ত না এলে দল বাড়বে না, আমরা জিততে পারবো না। কোন নতুন পুরনো বলে কিছু নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই নেতা, আর যে যার গ্রহণযোগ্যতা সর্বাধিক সেই জনপ্রতিনিধির জন্য পার্টির প্রতীক নিয়ে মানুষের সামনে পৌঁছে যাবে। এই নির্বাচন ডাবল ইঞ্জিন সরকারের নির্বাচন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার তৈরির নির্বাচন। এই নির্বাচন মহা জঙ্গলরাজকে উচ্ছেদ করবার নির্বাচন। আজকে অটলজির পূর্ণ জন্মলগ্নে আজকে সেই শপথ নিয়ে আমরা এখানে প্রত্যেকে যাব। এবং আজকে বাড়ি ফেরার পর থেকে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, অনুরোধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার সকলেই সহকর্মী। শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি, এসআইআর এর যে কাজ শুরু হবে তাতে আপনি সক্রিয়ভাবে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন। কে আপনাকে ডাকবে, কার কাছে দায়িত্ব, কার কাছে ভোটার লিস্ট চিন্তা করবেন না। না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন, কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার। কারণ আপনারা এখানে যারা বসে আছে, এক একজন নাম আর করে চিহ্নিত করছেন, অনেকে এমন মানুষ এখানে বসে আছেন কে বিজেপির ফেভারে কথা বলেছে সেটা শুনতে পেয়েছেন। সুকল্যাণদাও আছেন, পুরো হারাদুন্দা পাশাপাশি বসে যান দুজন নদিয়া জেলার, যে নদিয়া জেলার মিছিল না এলে আমাদের কলকাতায় মিছিল শুরু হতে পারতো না, সেই নদিয়া জেলার দুজন সভাপতি বসে আছেন এখানে। আপনারা নিজেদের উদ্যোগে, হারাদুন্দা তো কাজের মধ্যেই আছেন, প্রধানমন্ত্রীর সভায় প্রচন্ড পরিশ্রম করেছেন, অনেক লোকজন নিয়ে এসেছেন। সুকল্যাণদা শারীরিকভাবে অসুস্থ, কিন্তু সুকল্যাণদাকেও বলছি আপনি অন্তত ফোন চালান, 20টা 25টা করে ফোন করুন।
শরীর এখানে দেখুন, প্রথম যিনি বিজেপি প্রতীক নিয়ে পশ্চিমবঙ্গে লড়াই করেছিলেন, যে নির্বাচনে রাহুল সিনহা গিয়ে দেওয়াল লিখেছিল, আরো একজন সে তাকে দেখছি না, সেই মানে শৈলেন মজুমদার, সুপ্রভাত দা, প্রথম 1982 সালে আমাদের যিনি প্রথম প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গে, যার নাম দেওয়ালে উঠেছিল, তিনিই আছেন সুপ্রভাত বিশ্বাস। জোরে একটা হাততালি সুপ্রভাত। এই বয়সেও সুপ্রভাত বিশ্বাস কোনোদিন পার্টি ছেড়ে চলে যাননি। এই বয়সেও কিন্তু এখানে আসছেন, কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল। প্রত্যেকের এখানে যারা বসে আছেন, প্রত্যেকে জানে পার্টি টিকিট দেয় না দেয়, পার্টি ডাকুক না ডাকুক, পদ পাই না পাই, ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি, ন্যাশনাল কাউন্সিল না পাই, স্টেট কমিটিতে না পাই, আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহের ওপরে যেন বিজেপির পতাকা থাকে, তারা এখানে বসে আছে। তাই নতুন করে বলবার কিছু নেই, এই নির্বাচন আমাদের জিততে হবে, গণতন্ত্রের জেতাটাই শেষ কথা। আমরা হেরেছিলাম 242-এ 2, হাম দো হামারা দো। আদবানি জি বলেছিলেন হাম দো হামারা দো और বাংলাদেশ से आने दो। তো আজকে সেই বাংলাদেশের যে রোকবার দায়িত্ব আমাদের। কে কোন দায়িত্বে আছেন এটা বড় কথা নয়, প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে নিন। ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, প্রণাম। হ্যালো, আস্তে আস্তে সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। এখান থেকে আরো বেশি লোক নিচে রয়েছেন, সবাই বসুন। মাননীয় শ্রমিকদাকে ধন্যবাদ। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য, পথ নির্দেশ পাওয়ার জন্য বসেছি, অনেক দূর থেকে এসছি। আমি মাননীয় সুনীল বনসালজি, আমাদের কেন্দ্রের সাধারণ সম্পাদক, আমি সুনীলজিকে অনুরোধ করব যে আমরা যারা আজকে অনেক কষ্ট করে এসেছি আমাদের পাথর বলার জন্য। आज अटल जी की जन्म शताब्दी वर्ष पर आयोजित इस वरिष्ठ कार्यकर्ताओं के कार्यक्रम में मंच पर उपस्थित हमारे प्रदेश अध्यक्ष माननीय श्रमिकदा, पश्चिम बंगाल के हम सबके नेता माननीय शुभेंदु दा, सुकांतो जी, राहुल जी, अमिताभ जी, और आज के इस कार्यक्रम के हमारे आयोजक ऐसे वरिष्ठ हमारे प्रताप दा, और यहाँ पर उपस्थित पूरे प्रदेश से आए हुए भारतीय जनता पार्टी के सभी वरिष्ठ कार्यकर्ता। मैंने अभी श्रमिकदा का पूरा जो भाषण सुना और समझा, और जिन कार्यकर्ताओं का उन्होंने परिचय कराया, निश्चित रूप से मैं इस बात को मानता हूं कि आज जहां पर बंगाल हमारा खड़ा है और भारतीय जनता पार्टी का जो विस्तार पश्चिम बंगाल में हुआ है, उसमें भारतीय जनता पार्टी के आप सभी कार्यकर्ताओं का एक बहुत बड़ा योगदान रहा है। आपके परिश्रम से, आपके पसीने से, और बहुत सारे ऐसे कार्यकर्ताओं के खून और बलिदान से आज हम एक अच्छा वातावरण बंगाल के अंदर देख रहे हैं। इसलिए आप सबको नमन करते हुए, आप सबका स्वागत करते हुए कुछ 2-3 बातें मुझे कहनी है, क्योंकि हम सबके सामने अटल जी के व्यक्तित्व के बारे में, अटल जी के कृतित्व के बारे में, अटल जी के नेतृत्व के बारे में बहुत सारे उदाहरण के माध्यम से सुकांतो जी ने, शुभेंदु दा ने और श्रमिकदा ने बहुत सारा विषय आप सबके सामने रखा है। आज सुशासन दिवस है। मुझे लगता है कि हम सब आए हुए वरिष्ठ लोगों को ये सुशासन दिवस आज हम मना रहे हैं, लेकिन बंगाल में ये सुशासन कब आएगा? मुझे लगता है कि बंगाल में सुशासन लाने का संकल्प आज हम सबको यहाँ से इस कार्यक्रम से लेकर जाना चाहिए। क्या आने वाले 26 के चुनाव में अब हम सब मिलकर ऐसा प्रयास करेंगे कि अटल जी के जन्मदिन को, जो हम गुड गवर्नेंस डे के रूप में मनाते हैं, हम अपने स्टेट के अंदर भी उस प्रकार का एक सुशासन लाने का काम करेंगे। इस दृष्टि से जो अभी श्रमिकदा ने सबके सामने कहा कि कोई बुलाए ना बुलाए, सूचना दे ना दे,
मैं भारतीय जनता पार्टी का एक कार्यकर्ता हूं। इस भाव से आप सभी वरिष्ठ कार्यकर्ता आज के हमारी इस युवा पीढ़ी को, काम करने वाली सक्रिय टोली को संभालने का काम करेंगे। आने वाले दिनों में नीचे एक बहुत बड़ी कार्यकर्ताओं की शक्ति है, उस पूरी शक्ति को सक्रिय करने का काम करेंगे। और मेरा मानना है कि बंगाल का ये चुनाव पॉलिटिकल नहीं है। इस बार का चुनाव ये बंगाल को बचाने का चुनाव है। अगर हम इसको केवल बीजेपी की लड़ाई मानकर चल रहे हैं, हम केवल इसको पॉलिटिकल लड़ाई मानकर चलेंगे, तो स्वाभाविक रूप से कई बार हमको इसका नुकसान उठाना हुआ है। लेकिन इस बार का यह चुनाव कोई पॉलिटिकल चुनाव नहीं है, ये कोई बीजेपी का चुनाव नहीं है। ये चुनाव बंगाल को बचाने का है, बंगाल के भविष्य का है, एक विकसित बंगाल को बनाने का है। और हम सबके सामने सैकड़ों उदाहरण हैं। बंगाल को अपराध मुक्त करने का है, बंगाल को भ्रष्टाचार से मुक्त करने का है। हमारे आने वाली पीढ़ियां, जो डॉक्टर हेडगेवार जी का एक शब्द है जो कहते थे कि याची देही याची डोला, यानी इन्हीं आंखों से और इसी शरीर से हम बंगाल में बदलाव होता हुआ देख रहे हैं। और आने वाले दिनों में बंगाल में भाजपा की सरकार बनते हुए भी हम सब वरिष्ठ कार्यकर्ता देखेंगे। इसलिए उस दृष्टि से मिलकर हम सभी नए लोगों को जोड़ने का काम करें। ज्यादा से ज्यादा वोट कैसे हो सकता है, क्योंकि कई बार अनुभव आता है कि पिछली बार भी कई सीटों पर हमारे वोटिंग कम हुआ। हमारे वोटर की कमी नहीं है, हमारा वोटर घर से निकलकर वोट डालने जाए। तो नए लोगों को जोड़ने का काम करें, वोटिंग की दृष्टि से काम करें। कार्यकर्ताओं को जो आज की टीम में काम कर रहे हैं उन सबको संभालने का काम करेंगे। तो निश्चित रूप से जो हम सबके सामने एक विषय रखा गया, एक संकल्प लेकर आज अगर हम जाएंगे कि हम सभी वरिष्ठ कार्यकर्ता आने वाले दिनों में एक सक्रिय कार्यकर्ता के रूप में पार्टी की शक्ति को बढ़ाकर आने वाले दिनों में इस चुनाव में एक बड़े परिवर्तन बंगाल में लेकर आएंगे। आप सबको नमन करते हुए और आप सब आए, और आने वाले दिनों में जिलों में भी ये कार्यक्रम होंगे, उन सभी कार्यक्रमों में भी आप सबकी सक्रिय सहभागिता हो। और हम अपने ही स्थान पर क्या कर सकते हैं, मैं मेरे शक्ति केंद्र की चिंता कैसे कर सकता हूं, मैं मेरे बूथ पर चुनाव जिताने की कैसे चिंता कर सकता हूं, मेरे बूथ पर वोट बढ़ाने के लिए मैं क्या कर सकता हूं। हमारे जैसे वरिष्ठ कार्यकर्ता जो सक्रिय नहीं है, उन सबको सक्रिय करके, क्योंकि ये चुनाव नहीं है, ये एक युद्ध का समय है, एक लड़ाई का समय है। और मेरा मानना है कि आप सब भारतीय जनता पार्टी और एक विचार के सैनिक हैं, योद्धा है। तो इस लड़ाई में कोई भी कार्यकर्ता ना छूटे, उन सबको सक्रिय करके हम लगाएंगे। यही निवेदन करते हुए आप सबको धन्यवाद देते हुए और प्रताप दा ने एक सुंदर आयोजन किया, उनकी पूरी टीम को बधाई देते हुए अपनी बात को समाप्त करता हूं। नमस्कार, जय हिंद। এরপর আপনাদের সামনে সকলকে ধন্যবাদ জানাবেন আজকের এই কর্মসূচির যিনি প্রধান দায়িত্বে ছিলেন শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আমরা যারা এখানে এসেছি, আমাদের থেকে বেশি সংখ্যা আরও নিচে রয়েছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ তো অবশ্যই জানাবো। এবং খুব কম সময়ের মধ্যে সূচনাতে আমরা আসতে পেরেছি এবং সকাল 9টা থেকে আমরা আসতে শুরু করেছি, ওই জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। তাছাড়াও এই হল কর্তৃপক্ষ, এখানে যারা ক্যাটারিং করেছেন, খাবার দিয়েছেন, আবার নতুন করে খাবার তৈরি করতে হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের যারা অতিথি যারা এসছেন, যারা বক্তব্য রেখেছেন, মাননীয় সুনীল বনসালজিকে তো ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু দা এবং সবাইকে ধন্যবাদ জানাবো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্চ
উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয়